গুড মর্নিং বন্ধুরা, আমি সৌরভ। আমার চ্যানেল রাইড উইথ মি আরেকটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:20 আর আছি হচ্ছে এখন ব্যারাকপুরে, বাড়ির খুব কাছেই। আর মাঝখানে তোমরা জানো আগের সপ্তাহটা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেইভাবে কাজ হয়নি, কাজে বেরোনো হয়নি, অন্য কিছু কাজ ছিল, তো সেইগুলো সব কমপ্লিট করলাম। আর তারপরে ভাবলাম অনেকদিন হয়ে গেছে ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের জন্য, অনেকদিন হয়ে গেছে তোমাদের জন্য নতুন কোনো ভিডিও দিতে পারছি না, তো তাই জন্য ভাবলাম যে চলো আজকে মোটামুটি এখনো তো দেখছি ওয়েদারটা ঠিকঠাকই আছে, একটু রোদ উঠেছে, চাই না পরে গিয়ে কি হবে। তো ওই জন্য ক্যামেরা নিয়ে আবার বেরোলাম, যেটা নতুন ভিডিও করতে হবে। আর আজকের ভিডিওটা কিন্তু হবে একটু অন্যরকম, খুব ইন্টারেস্টিং ভিডিও, খুব মজার একটা ভিডিও হবে। মিলি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে মোটামুটি আমি সমস্ত কাস্টমারের থেকে এক্সট্রা ফেয়ার চাইবো। এক্সট্রা ফেয়ার মিনস যে মোটামুটি আমি দেখবো যে 10 টাকা পার কিলোমিটার হিসেবে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর কারণ ম্যাক্সিমাম তোমরা জানো যে টাকা তো মোটামুটি 8 টাকা বা 7 টাকা হিসেবেই দেয়, তো অ্যাকচুয়ালি 10 টাকা পার কিলোমিটার হওয়া উচিত, বাট কোম্পানিগুলো দেয় না। এবারে ওই জন্য আজকে চেষ্টা করবো যে সব কাস্টমারের থেকে অন্তত 10 টাকা পার কিলোমিটার হিসেবে ফেয়ার নেওয়ার, ঠিক আছে। আর সেক্ষেত্রে তোমাদেরকে দেখাবো যে কাস্টমারের রিয়েকশনগুলো কীরকম হয়, মানে যখন আমরা ফেয়ার বেশি যাই, বা তোমরা যারা ভাবছো যে কাস্টমার থেকে ফেয়ার বেশি নিতে হবে, তো সেক্ষেত্রে কীভাবে তোমরা নিবে বা কীভাবে চাইবে, কী কথা বলবে, ঠিক আছে, সেইগুলো তো তোমরা দেখতে পাবে। আর তার সাথে সাথে মানে আমি কীভাবে চাই কাস্টমারের সাথে, ঠিক কী কথা বলি, কীভাবে কথা বলি ফেয়ার বাড়ানোর জন্য, এবং কাস্টমারের রিয়েকশনগুলো কীরকম হয়। কারণ দেখো এক একটা কাস্টমারের রিয়েকশন এক এক রকম হয়, ঠিক আছে। কোনো কাস্টমার দিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে, আবার কোনো কাস্টমার দিতে যায় না, না দেবো না, কেন দেবো, ডেলি একই সেম ফেয়ারে যাই, কেন আপনি বেশি চাইছেন, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে। তো আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল রেকমেন্ড করবো কিন্তু যে এই জিনিসটা করা উচিত না, মানে সেখানে যা ফেয়ার দিচ্ছে সেই ফেয়ারেই যাওয়া উচিত। ইনফ্যাক্ট আমিও তাই করি, তোমরা খুব একটা আমাকে দেখো না যে আমি কাস্টমারের থেকে সাথে বার্গেনিং করি, এটা ওটা, ঠিক আছে। তো আমি ওই যে তোমাদেরকে বলবো যে এটা কিন্তু প্র্যাকটিস করো না, বা আমিও করি না। আজকে জাস্ট ভাবলাম যে তোমাদেরকে এরকম একটা ভিডিও দেখাই, তো আজকে আমি জাস্ট এই ভিডিওটার জন্য জিনিসটা করছি, ঠিক আছে। বাট এই প্র্যাকটিসটা কিন্তু একদমই করো না, কারণ এক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়। লাইক দেখো, মেন প্রবলেম হতে পারে কাস্টমার সাথে একটা প্রবলেম হতে পারে, ঝামেলা হতে পারে, ঠিক আছে। সব কাস্টমার সমান হয় না, কেউ কমপ্লেন করে দিতে পারে, সেক্ষেত্রে নিজেদের আইডি বন্ধ হয়ে যেতে পারে, তো কী দরকার হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখো, স্কিপ করো না, দেখো, আশা করি মজা আসবে। আর যেটা হবে একদম লাইভ তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। যে কোনো কাস্টমার যদি ভালোভাবে দিয়েও দেয় সেটাও তোমাদের দেখাবো, কোনো কাস্টমার যদি না দিতে চাই, বা তখন কাস্টমারটা কীরকম কথা বলে সেইগুলোর মোটামুটি কিছু কাস্টমার থেকে ফোনেও কথা বলবো আগে ফেয়ার বাড়ানোর জন্য, আবার কিছু কাস্টমারের সাথে ফেস টু ফেস সামনাসামনিও কথা বলবো, ঠিক আছে। তো দেখো, দেখতে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আর বলতে বলতে উবেরে একটা বুকিং এসছে, কিন্তু আছে 4 কিলোমিটার দূরে যাবে, সোদপুর। চলো নিয়ে নিই, এখন ভাড়া ছেড়ে দিয়ে লাভ নেই, দেখি আগে অ্যাকসেপ্ট করে কিনা। ম্যাচিংয়ে তো দিলাম, কিন্তু আছে হচ্ছে সদর বাজারের দিকে, নিয়ে তো নিয়েছে। আচ্ছা চলো, নিয়েছে, দেখি একটু ফেয়ার বাড়ানো যায় কিনা। হ্যাঁ আমি আছি, আপনি সোদপুরের দিকে যাবেন না? বারাসাত যাবো, বারাসাত স্টেশন। বারাসাত স্টেশন, সোদপুর স্টেশন দেখালো। আচ্ছা যাই হোক, বারাসাত স্টেশন যাবেন, কিন্তু ফেয়ার কত দেখাচ্ছে আপনাকে? ফেয়ার তো অনেক কম দেখালো আমার এখানে, কত দেখাচ্ছে? 130 টাকা। 130 টাকা? দেখুন, 15 প্রায় 16 কিলোমিটার রাস্তা, অন্তত 10 টাকা হিসেবে দিয়ে দিন 160 টাকা। তার কমে গেলে কিছু থাকে না তার, এখান থেকে বারাসাত প্রায় 16 কিলোমিটার। হ্যাঁ 150 টাকা দিয়ে দিচ্ছি, আসুন। ঠিক আছে, আসছি। আবার এখান থেকে মানে আমার 3 কিলোমিটার, ধরুন প্রায় 19 কিলোমিটার চলে যাবে। ঠিক আছে, আপনি 160 টাকা দিয়েছেন, দিয়ে দেবো। আপনি ঠিক আছে, আসছি। একটু তাড়াতাড়ি আসবেন দাদা। হ্যাঁ, এই জাস্ট লালকুটির এখানে আছি, আমার আসতে যতক্ষণ লাগে। তাহলে চলে আসুন। হ্যাঁ। তো দেখলে গাইস কিভাবে ফেয়ার বাড়াতে হয়, এই হচ্ছে পলিসি ব্যাপার। তো আসলে এই কাস্টমারটা শুরুতে দিয়ে যাইছিল না, তো যাই হোক, আমাদের দেখালো কি সোদপুর স্টেশন রোড, আবার দেখাচ্ছে বারাসাত। যাই হোক, যা হবে। এখন আগে চলো ফটাফট তেলটা আগে ভরে তারপরে নিতে হবে। তো একটা জিনিস হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে উবেরটা কাস্টমারটা এখন আছে, আর এখান থেকে আরো একটা কাস্টমারের বুকিং পেয়েছি, ঠিক আছে, ইন ড্রাইভে। এই কাস্টমারটা আবার ফেয়ার 180-তে হচ্ছে বিট করিয়েছে ইন ড্রাইভে, ঠিক আছে। ওই জন্য আগে দেখি এই কাস্টমারটা যদি হয় তাহলে ওই কাস্টমারটা ক্যান্সেল করে দেবো উবেরের। হ্যালো, হ্যাঁ দাদা, কোন জায়গায় আছেন? হ্যাঁ আমিও তো ওখানটা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ আচ্ছা,
তো guys, এখন দাঁড়িয়ে হচ্ছে ধুবি গাড়ি, ঠিক আছে। কাস্টমারটা বললো লঞ্চে আছে তো ওই লঞ্চটা এসে গেছে, লোকজন আসছে তো আই থিঙ্ক এবারে আসবে, ঠিক আছে। তো চলো দেখি, 180 টাকা আছে, উবেরটা ক্যান্সেল করে দিয়েছি। আর এখন দেখি 200 টাকা বলবো, ঠিক আছে। 20 টাকা যদি বাড়ানো যায়, তো চলো দেখি এই মিশনটা সাকসেস হয় কিনা। আপনি দাদার 180 আছে, পুরোপুরি করে দিন, ঠিক আছে। टेंशन नहीं लेने का, गाड़ी में बैठो आराम से। অনলাইন না ক্যাশ? তো এখান থেকে আরেকটা অর্ডার চলে আসছে, ঠিক আছে। ইন ড্রাইভে কাস্টমারটা যে সামনে যাবে হচ্ছে পশ্চিম চৌবাগার দিকে, ঠিক আছে। তো প্রায় 30 কিলোমিটার আছে, 250 টাকা দেখাচ্ছে। দেখি একবার কল করে একটু সেটা বাড়ানো যায় কিনা। হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যালো। হ্যাঁ দাদা, ইনড্রাইভ থেকে বলছিলাম। হ্যাঁ, কোথায় আছেন? এই আপনার লোকেশনের কাছেই আছে, 500 মিটার দূরে। বলছি আপনার ওই পশ্চিম চৌবাগার দিকে তো? হ্যাঁ হ্যাঁ, গুলশান কলোনি আছে না? হ্যাঁ, বলছি ফেয়ার এখান থেকে কিন্তু অনেকটা কম দেখাচ্ছে, একটু কিন্তু বাড়াতে হবে। 250, প্রায় 30 কিলোমিটার, অন্তত 10 টাকা হিসেবে দিতে হবে। 300 টাকা হয় এখান থেকে, 29 80 টাকা দিই দাদা। ওই 280, আমি ওই জন্য 300 বললাম। প্রায় 29 কিলোমিটার রাস্তায় 10 টাকার নিচে কেউ যাবে না, আপনিও জানেন, ওই জন্য আমি 300 বললাম। আমি উবেরে ইনড্রাইভে 280 টাকা করে যাই। ঠিক আছে, যেমন বলছেন, তাহলে এখন আসুন। ঠিক ঠিক আছে, আসছি। এখন আমার যখন দরকার আমার দিতেই হবে, আসুন। ঠিক আছে। তো চলো হয়েছে, দেখো বাড়িয়ে নিয়েছি। তো চলো দেখলে কাস্টমার সাথে কিভাবে মোটামুটি ফেয়ার বাড়াতে হয়, এই হচ্ছে ব্যাপার। ব্যাপারটা হচ্ছে কি, ওই দেরি হয় কাস্টমার সাথে, এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই হোক, এই মোটামুটি ফার্স্ট কাস্টমারটা তো হয়ে গেল, তোমরা দেখলে তো এটা। তো তোমরা যেটা দেখলে যে প্রথম কাস্টমারটার সাথে উবেরে কত বাড়িয়েছিলাম, কিভাবে কি কথা বলে। তো যাই হোক, ওই ফেয়ারটা ক্যান্সেল করেছিলাম, কারণ হচ্ছে ওই বুকিংটার সাথে সাথে দেখলে ধুবিঘাট থেকে আরেকটা আমি পেয়ে গেছিলাম, যেটাতে প্রায় সেম জায়গায় আসলাম ইন ড্রাইভে, কিন্তু আরো বেশি টাকায়। তো সেই কাস্টমার থেকেও মোটামুটি 20 টাকা আমি বাড়ালাম। আর এই কাস্টমারটার থেকে 29 কিলোমিটার পশ্চিম চৌবাগা যাবে, এর ফেয়ার দেখাচ্ছে হচ্ছে 250 টাকা, মানে 200 টাকা দেখাচ্ছিল, আমি 250 টাকা মোটামুটি ইন ড্রাইভে বিট করা। তারপরেও 30 কিলোমিটার রাস্তা, আবার ইন ড্রাইভে 250 টাকায় গেলে 25 টাকা ইন ড্রাইভ কেটে নেবে। তো ওই জন্য আর মোটামুটি 300 টাকা লাগবেই। তো 300 টাকা মোটামুটি করালাম। তো করিয়ে এখন যাচ্ছি হচ্ছে, কাস্টমারটা আছে দূরে, বেশি দূরে না, 500 মিটার দূরে। আর এই হচ্ছে, তো মোটামুটি এটা নিয়ে আজকে 3 নম্বর কাস্টমার, তোমরা দেখলে যে ফেয়ারটা বাড়ালাম। মোটামুটি কাস্টমার এখন অব্দি রাজি হলো, ঠিক আছে। তো চলো, আপাতত এই মিশনটা কমপ্লিট হলো। এখন কাস্টমারকে পিক করি আর নিয়ে যাই হচ্ছে পশ্চিম চৌবাগা। তো রাস্তা পুরো জ্যাম এখন। আছি এখন এই চাপাডালি বাস স্ট্যান্ডের সামনে, ঠিক আছে, এখান থেকে যাচ্ছি। আর ম্যাপে দেখো অবস্থা পুরো লাল হয়ে আছে। এখান থেকে 28 কিলোমিটার রাস্তা, এখনো সময় লাগবে 1 ঘন্টা 22 মিনিট। কলকাতার ট্রাফিকের এই হচ্ছে অবস্থা। বারাসাতের দিকটা এমনি বড্ড জ্যাম হয়, সব সময় এই অবস্থা এই জায়গাটায়। আমাদের রাস্তার কি অবস্থা দেখো, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট রাস্তার অবস্থা ভয়ঙ্কর খারাপ। হ্যাঁ, এগুলো সব রাস্তা, এই ব্যারাকপুর থেকে বারাসাত আসলাম একদম। হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলো হঠাৎ যদি উল্টিয়ে যায় ভাবেন। হ্যাঁ, অনলাইন না ক্যাশ? তো চলো গাইস, এই রোডটা কমপ্লিট, ঠিক আছে। এখন এখান থেকে আরেকটা বুকিং পেয়ে গেছি ইন ড্রাইভে, ঠিক আছে। ঠিক যাবে হচ্ছে সেক্টর 5 এর সামনেই আছে, ওই জন্য নিয়ে নিলাম। আর মোটামুটি দুটো রাইডে 500 টাকা হয়ে গেছে, ঠিক আছে। আর এইটা দিচ্ছে এখান থেকে সেক্টর 5, ওই 7 কিলোমিটার রাস্তা, আবার 73 টাকা দিচ্ছে। চলো দেখি, যাই গিয়ে 100 টাকা করে দিতে বলবো, দেয় কিনা দেখি। ওরে বাবা, এরে বাবা রে, কি জল, কি অবস্থা দেখো রাস্তার ভাই। কলকাতার অবস্থা একেবারে জঘন্য অবস্থা হয়ে গেছে, একেবারে জঘন্য অবস্থা হয়ে গেছে।
হ্যাঁ, উন্নয়ন গাইজ, উন্নয়ন মানে উন্নয়নের অবস্থা দেখেছো, এই হচ্ছে উন্নয়ন। হ্যাঁ, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। বাইরেটা চকচকে করে দিয়েছে, ব্যাস সেদিকে তোমরা ভিআইপি দিয়ে যাও আর ইএমআই বাস দিয়ে যাও, হ্যাঁ দু সাইডে চকচক করবে। আর ভিতরের অবস্থা হচ্ছে একটু জাস্ট ভিতরে ঢুকলে অবস্থা হচ্ছে এরকম। ইএমআই বাস থেকে জাস্ট 200-300 মিটার ভিতরে এই অবস্থা, ওইটার দিকে ভিআইপি থেকে 200-300 মিটার ভিতরে যাও কেষ্টপুর বাগুইহাটের ভিতরে সেম অবস্থা। মানে যাচ্ছে তাই, একদম যাচ্ছে তাই। বাইরে থেকে দেখলে এরকম বিশাল বিশাল বিল্ডিং, এত কিছু পুজো আসছে, চারিদিকে লাইট ফাইট আলো, তো আলটিমেট একটু ভিতরগুলোর অবস্থা এইরকম। তো চলো দেখি ইনড্রাইভ থেকে আছে, এবারে কল করে দেখি। हेलो, हाँ दादा इंडेप থেকে বলছিলাম। हाँ हाँ दादा बोलिए। हाँ बोल रहे थे कि फेयर थोड़ा सा ऐसे पूरा कर दीजिएगा, 100 कर दीजिएगा। हाँ हाँ ठीक ठीक। ठीक है आ रहा हूँ। Yes. তো চলো, এই মিশনটা সাকসেসফুল হয়ে গেছে। ইন্টারভিউ ছিল ঠিক আছে, কাস্টমার ওই 60 টাকা থেকে মেরেছিল, তো আমি ওটাকে 73-তে বিট করেছিলাম। তো যাই হোক, তোমরা দেখলে শুনলে যে মানে বললাম 100 করে দিয়ে, তো কাস্টমারটাও রাজি হয়ে গেল। चलो फटाफट जाए सेक्टर 5। आप है क्या? अच्छा, ऑनलाइन। তো এখন সময় ঘড়ি বলছে 11:40 আর আছি হচ্ছে ঢুকে গেলাম কেন, তো আছি হচ্ছে সেক্টর 5-এ। আর এই কাস্টমারটাকে নিয়ে আসলাম যাকে, আমাদের ওই চৌবাগার ওখান থেকে, তো নামিয়ে দিলাম টেকনোতে। আর তো আশা করি তোমরা দেখছো যে কিভাবে কিন্তু আমরা কাস্টমারের থেকে মানে ফেয়ার বাড়াতে হয়, বা ফেয়ার বাড়ানোর জন্য, বা অ্যাকচুয়ালি যে কিভাবে ফেয়ার বাড়ানোর জন্য কাস্টমারের সাথে আমরা কথা বলি বা বলতে হয়, সেটা তো তোমরা দেখছো। আর বেসিক্যালি আজকে এখন অব্দি যে কাস্টমার গুলোর সাথে মানে কথা বলেছি, তার সাথে কারোর সাথে খুব বেশি আর্গুমেন্ট করতে হয়নি, মানে মোটামুটি একবার বলাতেই রাজি হয়ে গেছে। এবার অ্যাকচুয়ালি অনেক সময় জিনিসটা হয় না, কাস্টমার রাজি হয় না, ঠিক আছে। তো যাক, সেরকম কাস্টমার এখন অব্দি আসেনি। আর আশা করি এতক্ষণ যখন ভিডিওটা দেখছো তাহলে তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। আর কি পাওয়া যাবে এখানে, ভাবছি একটু চাটা কিছু খেতে হবে, সে অনেকক্ষণ থেকে আছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর নিচে কমেন্ট সেকশন গিয়ে টুক করে একটা কমেন্টস করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর যারা চ্যানেল নতুন, যদি চ্যানেল নতুন হয়ে থাকো, যে ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তাহলে একটু প্লিজ গাইস চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর উপরে নোটিফিকেশন যে বেল আইকনটা আছে ওটা একটু প্রেস করে দিও, তাহলে কি হবে, আমার চ্যানেলটা গ্রো করতে অনেক সুবিধা হবে। পরবর্তী যা ভিডিও আসবে না, সেইগুলো নোটিফিকেশনটাও তোমরা পাবে। তো চলো দেখি, এখন এখানে একটু দাঁড়াই, চাটা খাই, ঠিক আছে, তারপরে দেখি কি করা যায়। এই টাইমটা সেক্টর 5-এ আসলে যা হয়, এখান থেকে রিটার্ন কোনো বুকিং সেভাবে কিছু পাওয়া যায় না, কারণ এখন বাজে 12টা, ম্যাক্সিমাম লোকজন সব অফিসে এখন। তো এই টাইমটা বেসিক্যালি হচ্ছে বিকেলের দিকের জন্য খুব ভালো। তো যাই হোক, আমি চলে এসেছি আজকে। তো তোমাদেরকে বলছি, যারা ধরো এরকম টাইমে সেক্টর হয়ে যদি কখনো আসো 12টা, 1টার দিকে, 2টোর দিকে, এরকম টাইমে এসে ফেসে যাও, কিছু না কিছুক্ষণ দাঁড়াবে, তারপর আমি যেমন আমি ছিলাম। তো তারপরে এখান থেকে বেরিয়ে কিছু না, ওই কেষ্টপুর যে খালপাড়টা আছে মোটামুটি ওই দিকে, বা খালপুল থেকে একটু আগে চলে যাবে, তাহলে মোটামুটি ওই দিক থেকে আবার বুকিং পেয়ে যাবে। তো বেসিক্যালি যেন আমি এখন সেটাই করছি, একটু করে গিয়ে ওই সেক্টর 5 মেট্রোর ওখান দিয়ে গিয়ে সোজা গিয়ে ওই খালপাড়টার দিকে চলে যাব। তাহলে কি হয়, ওখান থেকে মোটামুটি আবার বুকিং পাওয়া যায়, আর ভালোই বুকিং পাওয়া যায় ওখান থেকে। কিন্তু এখানে বসে একটা সমস্যা, তো যারা এরকম ভাবে ফেসে যাবে এই সেক্টর 5-এ এসে, তারা এই জিনিসটা কিন্তু করতে পারো, বেকার বসে সময় নষ্ট না করে। আর তোমাদেরকে বলছি, যারা দেখো অনেকে আমাকে ভিডিওতে, তোমাদেরকে বলছি, দেখো অনেকে তোমরা আমাকে মেসেজ করছো গ্রুপে বা আলাদা করেও, যে দাদা থেকে এখানে এসে মানে বাইরে থাকি, কলকাতা থেকে অনেক দূরে থাকি, তো কলকাতায় এসে রুম নিয়ে থাকতে চাই, থেকে র্যাপিডো করতে চাই, সেক্ষেত্রে রুম রেন্ট বা কিরকম কি হবে, বা কতটা কি প্রফিট হবে। তো দেখো, তোমাদের জন্য বলবো যে আমি তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য বলছি না, ব্যাপারটা যে যারা দূরে থাকো, ধরো কেউ বনগা থাকছো, কৃষ্ণনগরে, কেউ বর্ধমান, এইসব দিকে আছো, হাবড়া, যাদের বাড়ি থেকে ডাইরেক্টলি মানে যাতায়াত করে প্রতিদিন এটা করা সম্ভব না, তো
তাদেরকে বলবো বেকার শুধু শুধু এইখানে কলকাতায় এসে রুম নিয়ে থেকে র্যাপিডো করা ট্রাই করো না, সেক্ষেত্রে খুব বেশি একটা লাভ কিছু হবে না। কারণ এখানে দেখো কলকাতায় মোটামুটি তোমাদের রুম রেন্টই পড়ে যাবে প্রায়, যদি এই নিউ টাউন সেক্টর 5 চিংড়িঘাটা এইসব দিকে থাকতে যাও কেষ্টপুরের দিকে, সিঙ্গেল থাকলে তো 8-9 হাজার টাকা পড়ে যাবে। শেয়ারে থাকলে মোটামুটি ধরো 4,000-5,000 টাকা, তারপর ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া এইসব মিলিয়ে দেখবে মাসে কমসে কম 1,000-10,000 টাকার কাছাকাছি খালি এইসবে খরচা হয়ে যাবে। আর বাকি র্যাপিডো করে কত বা ইনকাম করবে, মাসে 20,000-22,000, তো সেক্ষেত্রে খুব বেশি কিন্তু লাভ হবে না। তারপরে এছাড়া বাইকের মেনটেন্যান্স আছে, এই আছে সেই আছে, লাভ হবে না। তো তাদেরকে আমি বলবো যে দেখো, আর তারপরেও সত্যি কথা বলতে এই যে কলকাতায় যা অবস্থা, প্রচুর এই যে চারিদিকে মাঝে মাঝে অ্যাক্সিডেন্টটা ওটা হয়, তো যারা মেনলি বাইরে থাকো, কলকাতা থেকে দূরে থাকো, তাদেরকে বলবো এখন তাদের তোমাদের নিজের জায়গাগুলো দাও না, র্যাপিডোর কিছু কিছু জোন চালু হয়ে গেছে, যেমন ধরো খড়গপুরে, ওইদিকে হাবড়া, এদিকে বনগাঁ, বর্ধমান, ঠিক আছে, ছোট 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 সিটিগুলোতে। তো তোমরা তোমাদের নিজেদের জায়গা থেকে কিন্তু কাজ করতেই পারো, ঠিক আছে। তো সেটা দেখো, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, তোমরা ভাববে তোমরা এটা বলবে যে আমাদের ওখানে অত বুকিং আসবে না, ছোট সিটি, জায়গা কম, এক্স্যাক্টলি ওখানে অতটাও তোমরা হলো পাবে না, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, রাস্তাটা ক্রস করে নেই, হ্যাঁ। তো এবারে সেক্ষেত্রে দেখো, আমি তোমাদের এটা বলবো যে তোমরা অন্য কোনো কাজ করো, ঠিক আছে, সাথে ধীরে 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 র্যাপিডো করো। তো দেখো, তোমাদের বলবো যে সেক্ষেত্রে ওই তোমরা অন্য কোনো একটা কাজ করো, যে যেখানে থাকো সেখানে, তার সাথে পার্ট টাইম বেসে করো, অল্প অল্প হবে, ঠিক আছে। কারণ দেখো সত্যি কথা বলতে, হ্যাঁ, কলকাতার বাইরে ওই ছোট ছোট সিটিগুলোতে ফুল টাইম কাজ করে লাভ হবে না। কলকাতা যেহেতু অনেকটা ভাস্ট এরিয়া, এখানে রেডিয়াস অনেক বড়, সে ওইদিকে বারাসাত, ওইদিকে ডানকুনি, হাওড়া, বেহালা, জোকা, গড়িয়া, আর ভাস্ট এরিয়া নিয়ে এখানে কাজ করা যায়। কিন্তু ছোট ছোট সিটিগুলোতে সেটা হবে না, আর অবভিয়াসলি বুকিং অনেক কম আসবে। যেমন এখন আমি যদি বলি কল্যাণ টল্যাণের দিকে অনেক কম আসে, কিন্তু তোমরা তোমাদের এরিয়ায় যদি ধীরে ধীরে অনেকে এইভাবে কাজ করো, তাহলে কি হবে, যখন মানুষ মোটামুটি সার্ভিসটা পাবে, এখন ধরো আজকে যে বনগাঁয় যে যেমন চালু হয়েছে র্যাপিডো, বা খড়গপুরে চালু হয়েছে, ওখানে হয়তো কাস্টমার যদি বুকিং করে না, সেইভাবে রাইডার নেই, তো সেই জন্য কি হচ্ছে, তারা সেইভাবে সার্ভিসটা পাচ্ছে না কাস্টমার। কাস্টমাররা যখন সার্ভিস পাবে, তখন অটোমেটিকলি তারাও বুক করা শুরু করবে ধীরে ধীরে। কিন্তু এইভাবে ওই তোমাদের নিজেদের এরিয়াগুলোতেও বিজনেস ধীরে ধীরে বাড়বে, আর কোম্পানি যখন বিজনেস বাড়বে, তখন কোম্পানি ধীরে ধীরে এক্সপ্যান্ড করবে এরিয়াটাকে, ঠিক আছে। তো সেটা করতে পারো, কিন্তু অত দূর থেকে বেকার এইদিকে এসে কাজ করে আমার মনে হয় না খুব বেশি একটা প্রফিটেবল কিছু হবে। কারণ তোমরা ভাবতে পারো যে আমি এই জন্য বলছি যাতে তোমরা এদিকে আসবে, এদিকে আরো মার্কেটে ছেলে বেড়ে যাবে, আমাদের আর্নিংটা কমে যাবে না, সেটা নয় কিন্তু। কারণ এখানে এখানে দুটো ছেলে বেড়ে গেলে কোনো অসুবিধা নেই, কারণ এখানে মার্কেট প্রচুর ডিমান্ড আছে, মার্কেটে, ঠিক আছে, ডিমান্ড প্রচুর আছে। কিন্তু এটা আমি বললাম জাস্ট তোমাদের জন্য, কারণ অত দূর থেকে এদিকে এসে থাকবে, থেকে গিয়ে কাজ করে খুব বেশি একটা কিছু পয়সা কিন্তু বাঁচবে না। আর তারপরে এদিকে সবসময় বাইরে খাওয়া দাওয়া করে যদি অসুস্থ হয়ে যাও, সেক্ষেত্রে আরো সমস্যা হবে। তো সেটার থেকে আমার মনে হয় যে যে এরিয়া থাকো, যদি কলকাতা থেকে কাছাকাছি থাকো, যে ডেলি যাতায়াত করতে পারবে, যেমন ধরো কেউ নৈহাটিতে থাকছো, কি কেউ দত্তপুকুরে আছো, কি আরেকটু দূরে আছো, যে ডেলি যাতায়াত করা যাবে, সেক্ষেত্রে ঠিক আছে। আদারওয়াইজ আমার মনে হয় এখানে এসে থেকে কাজ করে খুব একটা লাভ হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এটাই বলার আর কি। এখানেও যে বসে বসে বোর হচ্ছিলাম, হয়ে গেল প্রায় আধ ঘন্টা তো হয়েই গেছে এখানে এসে। তো এখান থেকে কোনো বুকিং কিছু আসছে না। তো তারপরে একটা ওয়েট থেকে বুকিং আসলো, ছোট বুকিং এ যাবে হচ্ছে ওই বিশ্ববাংলা যে গেটটা আছে, ওই বিশ্ববাংলা গেটের ওখানে, মানে হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা যেটা আছে গোল মতো, ওইখানটায়। তো এখান থেকে 4-5 কিলোমিটার রাস্তা, ওয়েট থেকে নিলাম 50 টাকা দেখালো। তো এটাতে আর কি গাইজ ফেয়ার বাড়াতে বলবো, তো ওই জন্য আর এটাতে আর বলছি না, চলো নিয়ে নি। এইদিকে রাস্তা আছে, এদিক দিয়ে রাস্তা আছে, এইদিকে এখন ভাঙাচোরা যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তো এই জাস্ট কাস্টমারটাকে ছেড়ে দিলাম, দেখতে পেলে তোমরা, আর 53 হয়েছিল। তো এটা আর বললাম ওই একটু বাড়ি দিতে, তো 60 রুপিস করে দিল, ঠিক আছে। তো এইগুলো 60 টাকার মোটামুটি এখনো অব্দি ইনকাম হয়েছে সব মিলিয়ে ওই 650 টাকা মতো। তো এখান থেকে যেটা বুকিং সেভ করেছে, ঠিক আছে, একটু বড় বুকিং যাবে হচ্ছে গড়িয়ার দিকে, 220 টাকা দেখাচ্ছে। চলো কাস্টমারকে ফোন করি। 220 कर दीजिए, क्योंकि 22 किलोमीटर हम 10 रुपये हिसाब से बोलते हैं। पिन बोलिए, पिन 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 2773
তো চলো গাইজ, ম্যাডামকে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন এখান থেকে হচ্ছে 22 কিলোমিটার রাস্তা, আর সময় লাগবে প্রায় 50 মিনিট মতো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30, মানে গড়িয়া পৌঁছতে পৌঁছতে মোটামুটি ধরো 2:15-2:20। আর 22 কিলোমিটার রাস্তা, মোটামুটি 220 টাকা বলে নিয়েছি, ঠিক আছে। তো চলো এবার সফর করা যাক। आपको आधा अगर 150 ऐसे यूपीआई कर देंगे और आधा कैश में दे देंगे तो चलेगा। হ্যাঁ দিজি। তো বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। সেটা হচ্ছে এখন আছি হচ্ছে কামালগাজী ফ্লাইওভারের উপরে, ঠিক আছে। কেন আছি তার কারণ হচ্ছে কাস্টমারটাকে ড্রপ করলাম ঠিক কামালগাজী ফ্লাইওভারে ওঠার একটু আগে থেকে বাদিকে রাস্তাটা, ঠিক আছে। আর আমার দরকার ছিল তেল ভরা, কারণ গাড়িতে একদম আর তেল নেই। তো ভাবলাম যে এখানে একটা পেট্রোল পাম্প থাকে, ঠিক আছে, কামালগাজী ফ্লাইওভার ঠিক আগে, একটু আগে বাদিকে। তো ওইটা পেট্রোল পাম্পটা তেল নেই, এবং ইনফ্যাক্ট আমি এর আগেও একদিন এসেছিলাম, তখনও পাম্পটা তেল ছিল না। তো এটা একটা খুব সমস্যা। আর আপ তো এয়ারপোর্ট থেকে বলতে পারো এই যে আমি কামালগাজী ফ্লাইওভারে আছে এখন, ঠিক আছে, এই জায়গাটা অবধি একটা মানে সিঙ্গেল পেট্রোল পাম্প তোমরা পাবে না, কিন্তু না ভিআইপির ওপর পাবে, না ইএম বাইপাসের ওপর পাবে, না নিউ টাউন দিয়ে আসলে তোমরা পাবে, ঠিক আছে। তো এই গোটা স্ট্রেচে যারাই আসবে কিন্তু এটা মাথায় রাখো, গাড়িতে তেল কম থাকে অ্যাটলিস্ট আগে এয়ারপোর্ট থেকে বা কোথাও থেকে তেলটা কিন্তু ফিল আপ করে নিও। কারণ আমি ভেবেছিলাম যে অ্যাকচুয়ালি আমি জানতাম, কিন্তু আমি জানতাম যে ওখান থেকে নিয়ে নেবো, কিন্তু পাম্পটায় তেল নেই। তো এখন যা অবস্থা, এবার কোনো পিক আপ করলে একটু ওইদিকে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে, কারণ একদম নেই তেল। তো ওই জন্য যাক, আবার এখন কামালগাজী ফ্লাইওভারে উঠে আবার এইদিকে সোজা যাচ্ছি, জানি না কত দূরে গিয়ে তেল পাম্প পাবো কি পাবো। বিরক্তিকর অবস্থা একদম। তো তোমরা এটা কিন্তু একদম মাথায় রাখো। আমি ওই জন্য ভাবলাম যে ইনফরমেশনটা তোমাদেরকেও দিয়ে রাখি। তার দেখো এখন কামালগাজী ফ্লাইওভার ক্রস করে চলে এসেছি, সামনে এখনো দেখছি না কত কোথায় পেট্রোল পাম্প। ঘড়িতে বাজে এখন প্রায় 3:30, আছি হচ্ছে ঠিক এই সামনে কামালগাজী ফ্লাইওভার। তো এখানটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে এসে তো ফেসে গেলাম, এখানে কোনো বুকিংই পাচ্ছি না। প্রায় কতক্ষণ, প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে। তো এখন ওখান থেকে এগোতে এগোতে আসলাম হচ্ছে পাটুলির এখানে, ঠিক আছে। আর এখানে এসে দাঁড়িয়েছিলাম, আমার ভাবলাম একটা ছোট ভিডিও বানাই তোমাদের জন্য। সেটা হচ্ছে এই জায়গাটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে ঠিক মানে পাটুলি মানে মোড়টা ক্রসিংটা, ঠিক আছে, ঠিক তার বাঁদিকে জায়গাটা দেখো এত সুন্দর সাজানো। দেখো এখানে একটা হাওড়া ব্রিজের রেপ্লিকা মতো করা, তার পাশে এই যে জিনিসগুলো বেশ সুন্দর সাজানো। সামনে একটা দেখো দুর্গা ঠাকুর মানে নিয়ে যাচ্ছে, আসছে, যেমন পুজোর সময় যে জিনিসটা হয়, এইসব ধনুচি নিয়ে হাতে একজন আছে, আর 4জন মিলে ঠাকুর নিয়ে আসছে দেখো। আর পিছনে একজন ঢাকি আছে। আর এই জায়গাটা সমস্ত বেঞ্চ টেঞ্চ করা আছে, পিছনটা হচ্ছে ওই পাটুলির ঝিলটা, ঠিক আছে। আর এখানে লোকজন বেশ আসে বসে। এখন তো সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হয়ে গেলে এই জায়গাটা খুব সুন্দর লাগে। এই পুরো চারিদিকে মানে লাইট গুলো চলে যায়, এই জায়গাটায় দারুণ লাগে, আর ভিড় হয়ে যায় পুরো। হ্যাঁ, এই দেখো এখানে একটা গ্লোব মতো আছে, আর সামনে দেখো আমার ভালোবাসার পাটুলি, ঠিক আছে। আর সব বেঞ্চ করা আছে, সমস্ত বেঞ্চ করা আছে। আর ঠিক এই দেখো সামনে এখানে তো একটা বড় করে দুর্গা ঠাকুর আছে। আর এই দেখো এখানে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির যেটা আছে, ঠিক ওই দক্ষিণেশ্বর মন্দিরের মতো করে একটা জিনিস করা, বেশ দারুণ সুন্দর এই জায়গাটা। তো এই জায়গাটা শেষ হয়ে গেল, এইটুকুই জায়গা, বেশ বেশ সুন্দর। আর এখানে বেশ দোকানপাট আছে অনেক, তো টুকটাক খাবার দাবারও বেশ পাওয়া যায়, সুন্দর সুন্দর একটা জায়গা। তো গাইজ এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখন বাজে হচ্ছে প্রায় 5টা। সেই তোমাদের 2:30-3টের সময় এসেছিলাম হচ্ছে এই গড়িয়ার দিকে। তারপর থেকে প্রায় এতক্ষণ, প্রায় ধরো 2.5 ঘন্টা হয়ে গেছে পরে দাঁড়িয়ে আছি, পুরো ফেসে গেছি, কিচ্ছু পাচ্ছি না। তারপরে এতক্ষণ বাদে এখন একটা বুকিং পেলাম ইনড্রাইভ থেকে, ঠিক আছে, যাবে হচ্ছে সিথি। এখানে দেখাচ্ছিল 160 টাকা। তো এমন ভাবে দাঁড়া এরা। তো যাই হোক, ওটাকে ওই কাস্টমার সাথে কথা বলে বাড়িয়ে অন্তত ওই 200 টাকা করলাম। তো এখন যাচ্ছি, সেই দেখি পিক করি, 1 কিলোমিটার দূরে আছে এদিকে। না ওটিপি লাগে না। দেখো কি অবস্থা, ঠিক আছে। তো এখন ঘুরতে বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আর এখন আছে যে বিরাটিতে, ঠিক আছে। তো দমদমে ওই নামিয়ে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে কোনো বুকিং ওখান থেকে আসছিল না।
সেই তো তারপরে ভাবলাম বাড়ি চলে যাচ্ছি আর কি, যাচ্ছিলাম। তো এখন আবার এখান থেকে একটা বুকিং আসলো, ঠিক আছে। কাস্টমারটা আছে হচ্ছে সামনে 700 মিটার দূরে যাবে হচ্ছে ব্যারাকপুরের দিকে। তো যাই হোক, এখনো কন্ট্রোল করে কিছু বলিনি ফেয়ারের কথা, ঠিক আছে। আগে সামনে যাই, তারপরে দেখি, কারণ এখন যা হোক যেতে হবে। যদি বাড়ায় তো ভালো, না বাড়ায় তো তাও যেতে হবে, কারণ একদম ব্যাপারটা হচ্ছে কি, নাহলে খালি যেতে হবে, কারণ একদম বুকিং নেই, কিছু নেই, মার্কেটের অবস্থা ভালো না। সকালটা শুরু হয়েছিল ভালো, বললাম তাড়াতাড়ি হয়েও যাবে, ভালো টার্নিং হবে, বাট সেটা হলো না। আপনি সায়ন বলছি, পাতুলিয়ার দিকে যাবে না ব্যারাকপুরে? বলছি ওইদিকে রাত্রিবেলা কিন্তু এই ফেয়ারে কেউ যাবে না, একটু বাড়িয়ে দাও, চলে যাচ্ছে এত ফেকান। 130 দেখাচ্ছে তোমার, দেখলাম অন্তত 200 করে দাও, কারণ এই রাত্রিবেলা কত করতে পারবে একটু, কারণ ওই দিকে 150 টাকা অবধি হবে ম্যাক্সিমাম। আর একটু করে ওই দিকে বুঝতে পারছো, রাত্রিবেলার দিকে পেয়ে যাবেন, ওই দিক দিয়ে আমরা আসা যাওয়া করি। এই রাত পাতলে কোন দিকটায় তোমরা? একদম চক্কারেদের মোড়েই, ও যেখানে লোকেশন দেওয়া আছে। তো এখন সময় ঘড়ি বলছে 8টা বেজে 2 মিনিট, আর এখন আছে হচ্ছে তোমাদের এই একদম ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে আর একটু এগিয়ে গেছি প্রায়, মানে বাড়ির কাছে কুন্ডুবাড়ি মোড় আছে একটা এখানে, ওখানের কাছাকাছি। দেখতে পাচ্ছ ডান দিক দিয়ে যাচ্ছে কল্যাণী হাইওয়ে, আর আমি আছি ঠিক হাইওয়ের সার্ভিস রোডে। তো যাই কাস্টমারটাকে নামিয়ে দিলাম ওই ওয়্যারলেস মোড় থেকে, একটুখানি ওই ভিতরে নামলো আর কি। তো যাই হোক হয়ে গেল, আর কাস্টমার থেকে নিলাম হচ্ছে 150 টাকা। থেকে এখানে আমি খুব বেশি বার্গেনিং করলাম না, কারণ আমাকে না হলে খালি আসতেই হতো বেকার, তার থেকে যতটুকু যা পাওয়া গেল সেটা নিয়ে অ্যাটলিস্ট চলে তো আসলাম। আর ইনকাম বলতে পারো মোটামুটি আজকে হয়েছে হচ্ছে ওই 1250 টাকা মতো, 1300 টাকা মতো। বাট অনেকটা সময় লেগেছে, কারণ সকালে বেরিয়েছিলাম সে 8টার দিকে, এখন বাজে 8টা, মানে প্রায় অলমোস্ট 12 ঘন্টা হয়ে গেছে। তো যাই হোক, এই হলো অবস্থা আজকে সারাদিনের। আর মোটামুটি তোমাদেরকে দেখালাম যে কিভাবে মানে কাস্টমারের থেকে এক্সট্রা ফেয়ার নিয়ে তোমরা কাজ করতে পারো, ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে, দাঁড়াও বলছি, জায়গাটা নাম্বারটা ক্রস করে নি। তো যেটা বলছিলাম যে দেখো, আজকে মোটামুটি আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে কাস্টমারের থেকে মানে আমরা ফেয়ারটা বেশি নেই, বা কি কথা বলতে হয় কাস্টমারের সাথে, কিভাবে কথা বলতে হয়, সেটা মোটামুটি আশা করি তোমরা দেখলে। হ্যাঁ, আমি কিন্তু দেখো খুব বেশি ফোর্স কোনো কাস্টমারকেই করিনি, ঠিক আছে। মোটামুটি ওভারঅল যতটুকু বলার ততটুকু বুঝিয়ে বলতে হবে। দেখো ফার্স্ট অফ অল হচ্ছে কাস্টমারের সাথে আর্গুমেন্ট করলে বা চেঁচামেচি করলে যে না দিতেই হবে আপনাকে, এত টাকা হলে যখন এত টাকা দিতেই হবে, এটা ঠিক নয়, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ দেখো 10 টাকা পার কিলোমিটারটা না যেটা দেওয়া উচিত, সেটা কোম্পানি দেয় না আমাদের, ঠিক আছে, সেটা আমরা দেখো কাস্টমারকে নর্মালি একটু বললে বা রিকোয়েস্ট করলে 90% কাস্টমার আমি দেখেছি দিয়ে দেয়, বা কিছু না বললেও দিয়ে দেয়, ঠিক আছে। 20-30 টাকা এমনিও বাড়িয়ে দেয় কাস্টমার, ঠিক আছে। এইবারে আর কিছু কাস্টমার আছে যারা মানে কি বলো তেরা টাইপের, ঠিক আছে, যেটা দেবে না, তো এদেরকে তুমি হাজার বলেও কিছু করে করতে পারবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, কারণ বেশি বলতে গেলে কি আইডি ফাইডি বন্ধ করে দিলে কোম্পানি থেকে আরেকটা সমস্যা, কাস্টমার সাথে ঝামেলা হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য অত ওরকম করা দরকার নেই। আর সত্যি কথা বলতে খুব বেশি এটা সবসময় করার চেষ্টা করবে না। আজকে আমি মোটামুটি তোমাদেরকে দেখানোর জন্য প্রায় প্রত্যেকটা কাস্টমারের সাথে থেকে এক্সট্রা নিলাম। বাট হ্যাঁ, 10 টাকা পার কিলোমিটারটা নিতে হয়, সেটা কিছু করার থাকে না, ঠিক আছে। তো মোটামুটি এইভাবে কথা বলে তোমরা একটু বার্গেনিং করতে পারো কাস্টমারের সাথে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বা ভিডিওগুলো ভালো লাগছে, তো একটু লাইক করে দিও ভিডিওগুলোকে, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্টস করে দিও, ঠিক আছে। তাহলে আপকামিং ভিডিওসগুলো দিতে আমার আরো সুবিধা হবে। আর তোমাদের যদি নতুন কোনো টপিক থাকে যে এই ধরনের এরকম টপিকের উপর ভিডিও বানালে তোমাদের সুবিধা হয়, তাহলে সেটা আমাকে একটু কমেন্টস করে জানিও। তাহলে আমি নেক্সট ভিডিওটা চেষ্টা করবো সেরকম কিছু টপিকের উপর বানাতে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তারপর তো এখন চলে এসেছি বাড়ির সামনে, একটু চাটা খাবো, তারপরে বেরিয়ে যাবো। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। তো ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো।